যখন নির্যাতিত নিপীড়িত মানুষগুলো ফোন করে তাদের দুঃখের কথা কষ্টের কথা শুনি, অনেক সময় হতভম্ব হয়ে যায়, কথাও বলতে পারি না। এছাড়াও নিজেদের সমস্যা থাকে। মানে এতই মানসিক কষ্ট পাই যে, যেমন এর আগে আপনাদের বলেছিলাম যে যে একটা নারী যখন বলে যে তার কন্যাটা ধর্ষিতা হয়েছে, তার বোন ধর্ষিতা হয়েছে বা তিনি ধর্ষিতা হয়েছেন, তখন মানসিক অবস্থা কি থাকে বলেন? এছাড়াও আপনার আত্মগোপনে থাকা, রাজনৈতিক নিপীড়ন। আমরা শুধু তো মুক্তিযুদ্ধের পক্ষের তা তো নই, আমরা মুক্ত চিন্তার পক্ষেও কথা বলি। যার জন্য আমাদের আত্মগোপনে থাকতে হয় অনেক সময়। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অন্যান্য মানুষের সমস্যা। যখন কেউ ফোন করে বলে যে বাসায় চাল নেই, মানে অন্যরা আমাদের চিনে না, জানে না। তারা যখন এই কথা বলে, এই মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্ত চিন্তার মানুষেরা এই কথা বলে যে তাদের ঘর ভাড়া বাকি, বাড়িওয়ালা বের করে দিচ্ছে, ভাই জেলে, বাবা জেলে, চাচা জেলে, মামা জেলে, খালু জেলে বা তার সন্তান জেলে, বৃদ্ধ মানুষের চিকিৎসার খরচ নেই। এগুলো যখন আমাদের বলে, আমাদের অনেকেই মনে করে আমাদের অনেক ক্ষমতা, আমাদের কথায় কাজ হবে বা আমরা সহযোগিতা করতে পারবো। কিন্তু বাড়ি ভাই নিজেও জানেন এগুলো আমরা সব প্রণোদিত হয়ে আমরা কথা বলে যাই মানুষের পক্ষে। এগুলো সবকিছু মিলিয়ে আসলে অনেক সময় মনের অবস্থা ভালো থাকে না। তখন আসলেই বিভিন্ন কারণে মানে চুপ হয়ে থাকা ছাড়া কিছু করার থাকে না। আমাকে ক্ষমা করবেন এইজন্যে। প্রিয় দর্শক এবং যারা বিভিন্ন চ্যানেলের উপস্থাপক এবং চ্যানেলের যারা রয়েছেন তারা ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর মাঝে, মাঝে দেখবেন আমি মানে একটু আয়ের পিছনে যেটা ভদ্রতার মধ্যে পড়ে না, পিছনে চাপ দেই বা শরীরকে ঘুরাই। এটা আসলে ব্যথার কারণে। তো এটা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জি, বাড়ি ভাই প্লিজ। এই বিপর্যয়টা যাদের কারণে জি, তাদের এক্টিভিটিস কে আপনি কিভাবে বলবেন এই সময়? জি, আবার কথাটা বুঝিনি। জি, একটু সমস্যা যাদের বলেন। কারণে এই বিপর্যয়। হ্যাঁ, জি, যাদের কারণে বিপর্যয়। ঠিকই বলেছেন। আমাদের যুদ্ধটা তো যারা এই বিপর্যয় ঘটিয়েছে তাদের বিরুদ্ধেই তো আমাদের এই যুদ্ধ। কারণ এখন তো আর অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না, শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না। যুদ্ধের যার যেটা যোগ্যতা তিনি সেভাবেই করবেন। যার কথা বলার তিনি কথা বলবেন। যিনি উপস্থাপনা করতে পারেন তাকে উপস্থাপনার মধ্যে আসতে হবে। যিনি রাজপথে থাকতে পারেন তাকে রাজপথে থাকতে হবে। যিনি লিখতে পারেন তিনি লিখবেন। যিনি কণ্ঠ দিয়ে কিছু করতে পারবেন তিনি কণ্ঠ দিয়েই কাজ করবেন। তো আমরা সেভাবেই মাঠে আছি, সেইভাবে যুদ্ধ করে যাচ্ছি। এই যে আজকের যে ইনুস-শাহী যে দেশটাকে একটা দেশ আওয়ামী লীগের ভুল ত্রুটি সমস্যা ছিল, কোনো সন্দেহ নাই। আমরা অস্বীকার করছি না। অস্বীকার করার সুযোগও নাই। পৃথিবীর সবচাইতে ভালো যে সরকার তারও অনেক সমস্যা থাকে। আর আমরা তো দাবি করিনি যে বিগত শেখ হাসিনার সরকার সবচেয়ে ভালো সরকার ছিল। সমস্যা থাকবেই। কিন্তু সেই সমস্যাটা এরকম ছিল যে তখন আমরা ছিলাম একটা মানে শক্ত পাথরের উপর দাঁড়িয়ে। তারপরে ইউনূস শাহী এসে সেই পাথরটাকে উত্তপ্ত করে ফেলল। এখন এই যে সরকার এসেছে তারেক রহমানের সরকার, বিএনপির সরকার যিনি এসেছেন, তিনি সেই উত্তপ্ত পাথরে দেখে আবার পাথর থেকে আমাদের আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি আজকে দেখেছেন আমাদের শিক্ষামন্ত্রী যাকে সবাই ভদ্র মানুষ বলে জানে যে বিএনপির ভদ্রলোক। আমাদের জামালপুরের ভাষায় একটা গল্প আছে যে শেখ ফরিদ হলো জামালপুরের সবচেয়ে ভালো ছেলে, একে চিনে রাখো। তখন একজন আগন্তুক বলল, ভাই আমি যখন আপনাদের গ্রামে ঢুকি উনিই তো ভাই জাম গাছ থেকে আমার গায়ে পেশাব করে দিয়েছিল। কয়, ওই তো সবচেয়ে ভালো ছেলে। তো এই এহসানুল হক মিলন নাকি কি যেন তার নাম, তাকে আমরা জানতাম যে অত্যন্ত পোলাইট মানুষ, ভদ্র মানুষ। এমনকি তার বিরুদ্ধে যখন আওয়ামী লীগ মামলা দিয়েছিল, আমরা লিখেছিলাম, প্রতিবাদ করেছিলাম যে বিএনপির মধ্যে একটা ভদ্রলোক। সে ভদ্রলোককেও আজকে দেখলাম যে শিক্ষকদের তিনি শিক্ষা দিতে চাচ্ছেন। ক্ষমতায় যাওয়ার পরে তিনি ধরাকে সরা জ্ঞান করতেছেন। কোনো প্রশ্ন, কোনো তর্ক, বিতর্ক, আলোচনা তার কাছে আর ভালো লাগে না। তিনি নিজেকে এখন প্রভু অথবা খোদা অথবা ভগবান অথবা গড অথবা আল্লাহ মনে করতেছেন। আমরা দেখলাম। আসলে এরকমই হয়। কারণ আমার ভাবির পোলাদের দেখলাম, এরাই সুখ করে ৮ দিনের রাজনীতিবিদ, ৩৬ দিনের রাজনীতিবিদ, যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, তাদের ভাষাও তো আমরা শুনেছি। তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে, তারা শেখ হাসিনাকে ফাঁসি দিবে, তারা মুক্তিযুদ্ধের চেতনা রাখবে না, ৩২ নম্বর ঘুরিয়ে ফেললো আমরা দেখলাম। এমনকি তারা এখন বিএনপিকেও নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেয়। তো ক্ষমতায় চলে গেলে সেই পুরনো প্রবাদ, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। যদিও রাবণ আম এই বিষয়টা বিতর্কিত থাকতে পারে যে কেন রাবণের উদাহরণ দেওয়া হয়। তবুও আমরা প্রচলিত অর্থে ধরে নিলাম যে যখনই কেউ সুযোগ পায় রক্ষক ভক্ষক হয়ে যায়। আমরা দেখেছি
আমরা দেখলাম আমাদের আরেকজন পরিবহন নাকি সড়ক সেতু মন্ত্রী, তিনি তো চাঁদাকে বৈধতা দিয়ে ফেলেছেন মাশাল্লাহ। সেই বৈধতার শুরুতেই আজকে নাকি কালকে একজন সিএনজি চালক নাকি লেগুনা চালক চাঁদা না দেওয়ার কারণে তাকে মেরে ফেলেছে। এই হচ্ছে আমাদের দেশের। আমরা এখন ১ম এ শেখ হাসিনা সরকার, আবারও বলছি, আমরা ছিলাম থাকার কথা ছিল সুজলা, সুফলা, শস্য শ্যামলা, নরম মাটিতে দাঁড়িয়ে থাকার। সেখানে হয়তো আওয়ামী লীগের আমলে আমরা একটা পাথরের উপরে দাঁড়িয়েছিলাম বা শক্ত মাটিতে। সেখান থেকে ইউনূস এসে সেই মাটিকে উত্তপ্ত করে ফেললো, পাথরকে উত্তপ্ত করে ফেললো। এখন সরাসরি যারা এসেছে তারা আমাদের আগুনে ফেলে দিচ্ছে বা কড়াইয়ে ফেলে দিচ্ছে, জ্বলন্ত কড়াইয়ে। তো এই বিষয়ে আমরা তো এদের বিরুদ্ধে আমাদের আমাদের যে আজকে আত্মগোপন হয়ে থাকতে হয়, সেই কারণে আমাদের প্রতিবাদ তো জারি রাখতেই হবে। এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্ত চিন্তার পক্ষে আমাদের কথা বলে যেতেই হবে। আমাদের ৭২-এর সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সাম্যের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমাদের কথা বলে যেতেই হবে। কারণ আমাদের আর বিকল্প নাই। যদি কেউ মনে করে যে শুধুমাত্র নিজে ভালো থাকলেই ভালো থাকা যায়, আমরা সেই দর্শনে বিশ্বাস করি না। তাই তো হয়তো আপনিও কথা বলেন, আমিও কথা বলি, বা আপনার আমার মতো যারা, তারা কথা বলে। সবাই যে কথা বলে রাজনীতির জন্যে, সব রাজনীতিক যে কথা বলে স্বার্থের জন্যে, সব কথক যে কথা বলে রাজনীতিক ও ব্যক্তিগত স্বার্থের জন্য, তা সবসময় সঠিক নয়। কিছু মানুষ বরাবরই মানুষের পক্ষে, জনগণের পক্ষে কাজ করবে। এই যে আপনি এখন কথা বলতেছেন আমার সাথে, আপনি প্রতি ঘন্টায় অন্তত $৩০ ইনকাম করতে পারতেন বা $৪০, আমি সঠিক হিসাবটা জানি না। তবে $৩০ নিচে না মনে হয়। এই যে আপনি সময় দিচ্ছেন, বা আপনার আর যদি ব্যবসা করেন তাহলে আরো ইনকাম করতে পারবেন। কিন্তু তা রেখে আপনি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতেছেন। এই কথা বলে যেতে হবে। পৃথিবীর সবাই সব কাজের জন্য জন্মায় না। সব কাজের জন্য এক জায়গায়ও থাকে না। সবাই শুধু নিজের স্বার্থে দেখবে, তা সঠিক নয়। ঠিক যেমন সবাই যে ভালো মানুষ, ঠিক তেমনি নয়। তো আমাদের দুর্ভাগ্য, বাংলার আকাশে ২৪ আগস্টের ৫ তারিখের ৪:৩০ থেকে যে অধঃপতন শুরু হয়েছে তা এখনো চলমান। আমরা অনুষ্ঠানের শিরোনাম করেছি মর্নিং শোজ দ্য ডেজ। জি। কোচিং ছাড়াই মন্ত্রিত্বের এলোমেলো সূচনা। এক মন্ত্রী এরকম কথা বলতেছে। হ্যাঁ, তাই তো বলবে। কিন্তু আমি যতদূর জানি যে মন্ত্রিত্বের জন্য কোচিং এর দরকার নাই, দেশপ্রেমের জন্য কোচিং এর দরকার নেই। কারণ যদি আপনার আদর্শ এক থাকে, লাইন অফ থিংকিং এক থাকে, তাহলে আপনি যে মঞ্চে, যে স্থানে, যে অবস্থানে থাকেন না কেন, আপনার বক্তব্য একই প্রকার হবে। কিন্তু আমরা যে দেখলাম যে এই সরকারের এমপি, এমপি তো দূরের কথা, মন্ত্রীদেরও কথার কোনো ডাইশ নাই। আঞ্চলিক ভাষায় একটু বললাম বলে দুঃখিত। তাদের ডাইশ নাই। তাদের মুখের সাব ডিভিশন নেই। একেকজন একেক কথা বলে। যেমন ধরেন তথাকথিত জুলাই সন্ত্রাসীদের সনদ নিয়ে। ধরুন ইনকেলাব শব্দটা নিয়ে, ইনকেলাব জিন্দাবাদ শব্দটা নিয়ে। পেয়ারা পাকিস্তানি ও চিঙ্কু বামদের সবচাইতে প্রিয় শব্দ হচ্ছে ইনকেলাব জিন্দাবাদ। এরা জয় বাংলার বিপরীতে ইনকেলাব জিন্দাবাদ আনতে চায়। ওই কোথায় আগরতলা আর কোথায় হচ্ছে মাচারতলা, হ্যাঁ? ওই ইনকেলাব নারায়ে তাকবীর দিয়েই এই জয় বাংলাকে ঠেকিয়ে রাখা যায় না। আর আমার ভাবির পোলারা, জামাতিরা আর কিছু চিঙ্কু বাম মিলে জয় বাংলাকে ঠেকে দিতে চায় ইনকেলাব জিন্দাবাদ দিয়ে। আমার হাসি আসে, করুণা প্রকাশ করতে ইচ্ছে করে। আমার তাই বলে আবার এটা ভাববেন না যে আমরা উর্দু ভাষাকে নিয়ে মস্করা করি বা উর্দু ভাষার প্রতি আমাদের ঘৃণা বা দেশ। নো, বিদ্বেষ না। আমি নিজে যারা সবচেয়ে বেশি উর্দু কবিতা, শায়েরি, সাহিত্য পড়ে, আমি তাদের একজন। দাবি করে বলতেছি। সুতরাং আমাদের ভাষা নিয়ে কোনো বক্তব্য নেই। আমি যেমন হিন্দি সাহিত্য পড়ি, তেমনি উর্দু সাহিত্য পড়ি। তো আমাদের আমাদের এই ব্যাপারে আমাদের কোনো চুলকানি নেই। আমাদের চুলকানিটা হচ্ছে যারা মুক্তিযুদ্ধ নিয়ে চুলকায়, যারা জয় বাংলার বিপরীতে ইনকিলাব জিন্দাবাদ আনে, তাদের বিরুদ্ধে আমাদের চুলকানি। এই যে শব্দের রাজনৈতিক ব্যবহার, যেমন আমরা ধর্মের বিরোধিতা করি না। আমরা কোন ধর্মের বিরোধিতা করতে চাই না। কিন্তু যখন আপনি ইসলামকে নিয়ে এসে রাজনৈতিক ইসলাম এনে মুক্তিযুদ্ধকে ঠেকাবেন, রাজনৈতিক ইসলাম এনে বাক স্বাধীনতা ঠেকাবেন, রাজনৈতিক ইসলাম এনে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইবেন, রাজনৈতিক ইসলাম এনে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে চাইবেন, আপনি যখন রাজনৈতিক ইসলাম এনে বা মওদুদি ইসলাম এনে ৭২-এর সংবিধানকে ছিঁড়ে ফেলতে চাইবেন, তখন আমরা প্রতিবাদ করবই, করছি, করেও যাব। আপনি যে শিরোনামটা দিয়েছেন খুবই চমৎকার, যে মর্নিং শোজ দ্য ডে, যে মানে আপনার শিরোনামের অর্ধেক, যে মর্নিং শোজ দ্য ডে। আসলেই তাই। কারণ যে বিলাই ইন্দুর মারে, আমাদের জামালপুরের ভাষায় বলে, যে বিলাই ইন্দুর মারে তার কান ফরফর করে, অথবা যে বিলাই ইন্দুর মারে তার কান দেখেই বোঝা যায় সে ইন্দুর কেমন মারে।
তো আমরা কি দেখলাম ইন্দুর মারা? আমরা দেখলাম যিনি ইন্দুর মারতে আসতেন তিনি সবার আগে চলে গেছেন জামাতের আমিরের কাছে, তারপরে চলে গেছেন আমার ভাবির পোলা নাহিদের কাছে। আমরা তার মুখ দিয়ে কোনোদিন বঙ্গবন্ধুর নাম শুনলাম না। জুলাই চেতনা, জুলাই চেতনা, মানে এরা বলে যে মুক্তিযুদ্ধের চেতনা মার্কেটে খাবে না। জুলাই চেতনা তোমরা আমাদের গিলাবা, তোমাদের চেতনায় হচ্ছে পাকিস্তান। তো তোমাদের তো জুলাই চেতনা, তোমাদের চেতনায় পাকিস্তানি চেতনা, তোমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুখে দিলে তো বমি করবাই। এই দোষ তো আর আমাদের না। তোমরা যারা পেয়ারা পাকিস্তানি, যাদের দিল মে পাকিস্তান, মগজ মে আফগান, কিন্তু যেতে চাই আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং জাপান, সেই সকল লোকের বুকের ভিতরে, নাকের ভিতরে, সামনে, মুখের সামনে যদি আপনি মুক্তিযুদ্ধের চেতনা ধরেন, তারা তো বমি করবে, এটাই স্বাভাবিক এবং করা উচিত। আপনি যেটা লেখছেন যে কোচিং ছাড়াই মন্ত্রীদের এলোমেলো সূচনা, এদের এলোমেলো সূচনা এদের একটা খাসিলত। কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে, স্পেশালি বিএনপি, তাদের কি কোনো রাজনৈতিক দর্শন আছে? বিভিন্ন দল, ছোট মানুষগুলো এনে এখানে দাঁড় করা হয়েছে, যাদের কাজ হলো ভারত বিরোধিতা করা, যাদের কাজ হলো হিন্দু বিরোধিতা করা, যাদের কাজ হলো মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, যাদের কাজ হলো বঙ্গবন্ধুর বিরোধিতা করা, আওয়ামী লীগের বিরোধিতা করা। ওটা একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম। বিএনপি যদি রাজনৈতিক দল হতো, তাহলে এই যে যারা মন্ত্রীতে আছে, এক একজন এক এক কথা বলতো না। এক নেতা বলতেছে ইনকালাব জিন্দাবাদ বলা যাবে না, আমরা তার সাথে একমত যে এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ ইনকালাব জিন্দাবাদ বলা যাবে না, এটা মুক্তিযুদ্ধের চেতনা এবং ভাষার সাথে যায় না। আরেক মন্ত্রী বলতেছে ইনকালাব জিন্দাবাদ, আরেক মন্ত্রী বলতেছে যে জুলাই, আর আবার আরেক এই তারেক রহমানের এই ইউনুসিয়া নির্বাচনের যিনি গায়েবী নির্বাচনের যিনি প্রধানমন্ত্রী, তার এক মন্ত্রী বলতেছে যে 6 মাস পরে অটোই তো এটা পাশ হয়ে যাবে। আরেকজন বলতেছে, আরেক মন্ত্রী বলতেছে যে জুলাই সনদ এগুলোর সাথে সংবিধানের সম্পর্ক নেই। মানে তারা নিজেরাই জানে না যে তারা কি করতেছে। আজকে তার গ্রামীণ সেন্টারের অফিসে ফেরত গেছেন। হুম। মানে উনি কি মেসেজ দিতে চাইলেন সবাইকে? তিনি তার গ্রামীণ সেন্টার তো ফেরত যান নাই, ওটা তিনি লোকজনকে দেখাইতেছেন। হাতির যে দুইটা দাঁত থাকে এরকম বাহিরে, ওটা তো খাওয়ার দাঁত না, ওটা তো দেখানোর জন্য। ডক্টর ইউনূস এখানে দেখানোর জন্য গেছেন। ডক্টর ইউনূস তো পালাবে কয়দিন পরে। ডক্টর ইউনূস জানে তাকে সে নিরাপত্তা দেওয়া হয়েছে, যেখানে জয় বাংলা শব্দ উচ্চারণ করলে 80 বছরের মানুষকে ঘোষণা হয়, যেখানে 32 নম্বরে দাঁড়ালেই অ্যারেস্ট করে নিয়ে যায়, নারী হোক, বয়স্ক নারী হোক, ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক, তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে ডক্টর ইউনূস এত আকাম কুকাম করার পরও তার অফিসে বসে, তাকে সে নিরাপত্তা দেওয়া হয়েছে। নয় এমনিতে তো আর ওই রেজার খলিলকে বুঝছেন, কেউ কেউ তাকে ব্লেজার খলিল বলে, কেউ কেউ তাকে রজার খলিল বলে, কেউ কেউ তাকে খুনি বদমাইশ ব্যভিচারী খলিল বলে। আমাদের বর্তমান বাংলাদেশের বিদেশি একজন লোককে টেকনোক্রট কোটায় বিদেশি পাসপোর্টের দিকে তাকে বসানো হয়েছে, তো এমনিতে বসায় নেই। ডক্টর ইউনূসের গ্রামীণ টাওয়ার যাতে ঠিক থাকে, ডক্টর ইউনূস যাতে ঠিক মতো ডাইপার পরে চলতে পারে, সেই জন্য তো তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো তাকে তো আস্কারা দিছে, দেবেই। কিন্তু আমি বলতে চাই, আমি দোয়া করি জামাতের ওই নেতার মতো, বলছে না জামাতের নেতা যে দোয়া করি ভারত এসে আক্রমণ করুক, ওরকম আমি দোয়া করি ডক্টর ইউনূস থাকুক, একটু থাকতে দেন। ওই যে শ্রীলঙ্কাতে একটা নিউজ হয়েছে যে গণ অভ্যুত্থানের হত্যার দায়ে আন্দোলনকারীদেরই 12 জনের ফাঁসি হয়েছে। তো বাংলাদেশের এরকম জুলাই সন্ত্রাসীদেরও এরকম শিরোনাম হবে, ডক্টর ইউনূস থাকবে 1 নম্বরে। আরেকটা বিষয় হচ্ছে যে অফিস যে খুলছে সারা দেশে আওয়ামী লীগের, খুলতে গিয়ে অনেকে অ্যারেস্ট হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা নিয়ে প্রথমে আমি আওয়ামী লীগের লোকজনের মত ব্যক্ত করি, তারপর আমি আমার মতামত দেব সংক্ষিপ্তভাবে। আওয়ামী লীগের কিছু কিছু মানুষ মনে করে এখনো সময় হয় নাই, যাওয়া ঠিক হয় নাই। কেউ কেউ বলে যে না, নেত্রী নির্দেশ দিয়েছেন পার্টি বসে যেতে, তাই যায়। কেউ কেউ বলেছে একটু অপেক্ষা করা দরকার। আওয়ামী লীগের ভিতরে এগুলো বলেছে। আবার আমার ভাবির ছেলেরা বলেছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্যই, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই এই বিএনপি ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগের সাথে আপোষ করে, ভারতের সাথে আপোষ করে। কিন্তু তারা আমেরিকার নাম নেয় না, ওটা ভাসুরের নাম নিতে মানা। ওইটি নিতে তারা হয়তো লজ্জা পায়, অথবা ওইটা বললে তো নিজেরাই ধরা খেয়ে যাবে, তাই বলে না। সেটা অন্য বিষয়। এবার আমার মতামত হচ্ছে, প্রথমত আমার ভাবির পোলারা যে বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি,
ভাবির পোলারা জানেই না যে আওয়ামী লীগই পুনর্বাসন করছে দেশকে, দেশকে তৈরি করেছে, তাদের আবার পুনর্বাসন কি? বরং আমার ভাবির পোলাদের পুনর্বাসন করেছে রোহিঙ্গাদের মতো বিদেশি শক্তিরা, সেটা আমরা জানি। আর রইল বাকি যে এই যে খুলে দেওয়াটা, আমার দৃষ্টি থেকে আমি বলবো ঠিক আছে, কারণ রাজনীতির জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবশ্যই রাজনৈতিক দলগুলোর অফিস খোলা থাকতে হবে, তাদের কার্যক্রম চলতে দিতে হবে। যদি না চলে, সেটা তারা স্বেচ্ছাও যদি না করে, জোর করে তো দূরের কথা, স্বেচ্ছাও যদি কেউ রাজনৈতিক প্রক্রিয়া থেকে, রাজনৈতিক প্রোগ্রাম থেকে দূরে থাকে, তাহলে গণতন্ত্র তো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। আর যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ সবচেয়ে বড় দলের একটি, অবশ্যই তাদের উচিত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা। এখন হয়তো বলবে তাদের জেল হবে। কয়েকজনকে শুনলাম, একজন ছাত্রলীগের এক নেত্রীকে একজন কে অ্যারেস্ট করে নিয়ে গেছে 32 নম্বর যাওয়ার কারণে। হয়তো কোথাও আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, আবার কোথাও জ্বালিয়ে দিচ্ছে। আমরা দেখলাম ভাবির পোলারা এখনো খুব মব সন্ত্রাস করার জন্য তেতে আছে, আমরা দেখতেছি। বিএনপি একটু আস্কারা দিলেই হয়তো ঝাঁপিয়ে পড়তো। বিএনপি আস্কারা কম দেওয়ার কারণে কম ঝাঁপিয়ে পড়তেছে। কোথাও খোদ বিএনপি স্বপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের উপরে